বাড়ির আম গাছে আম পেকেছে। বাবা বললেন পেড়ে আনতে। ভাই গাছে উঠল, আমি নিচে থেকে ধরছিলাম। দুপুরের রোদ, গরম লাগছিল। ভাই এক একটা আম পাড়ছিল আর আমি ঝুড়িতে রাখছিলাম। এই আম পেকেছে ভালো, ভাই বলল। একটা নেড়েচেড়ে দেখে আমার দিকে ফেলে দিল। আমি ধরে নিলাম। একটা পাকা আম, হলুদ রঙের, গন্ধে চারপাশ ভরে গেছে। মিষ্টি হবে, আমি বললাম। ভাই আরও কয়েকটা আম পেড়ে গাছ থেকে নেমে এলো। গাছের ছায়ে দাঁড়িয়ে ঘামের ফোঁটা মুছল কপাল থেকে। আমি আম সাজাচ্ছিলাম ঝুড়িতে। হঠাৎ ভাই আমার হাত থেকে আমটা নিয়ে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। আমের রস আমার আঙুল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। ভাইয়ের চোখে এক ধরনের উগ্র আবেগ, যা একজন ভাইয়ের চোখে থাকার কথা নয়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অভিজিৎ সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর রিয়া। সৌরভ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ যে কাহিনীটি আপনাদের বলতে যাচ্ছি সেটি অবিশ্বাস্য হলেও সত্য। এটা আমাদের পরিবারের সাথে ঘটেছিল প্রায় ১ বছর আগে। সেদিন ছিল গরমের ছুটির শুরু। বাচ্চারা স্কুল থেকে ছুটি পেয়েছে। আমরা ঠিক করলাম কিছুদিনের জন্য বেড়াতে যাব। আমার স্বামী অভিজিৎ সুন্দরবনে যাওয়ার প্রস্তাব দিল। কিন্তু বাচ্চারা চাইল পাহাড়ে যেতে। শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম উত্তর বাংলায় যাব, দার্জিলিং। যাত্রার আগের রাতে আমার এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একটা অচেনা জায়গায় আছি। চারপাশে শুধু গাছ আর গাছ। কোথাও কোনো মানুষজন নেই। আমি একা হাঁটছি। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম। আমি সেই আলোর দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি আলোটা তত স্পষ্ট হচ্ছে। এক সময় দেখলাম আলোটা একটা ছোট কুটিরের ভেতর থেকে আসছে। কুটিরের দরজা খোলা। ভেতরে কেউ যেন আমাকে ডাকছে। কিন্তু কাকে দেখছি না। আমি ভয়ে পিছিয়ে এলাম। ঠিক তখনই ঘুম ভেঙে গেল। স্বপ্নটা এমন স্পষ্ট ছিল যে আমি সকালে উঠেও ভুলতে পারছিলাম না। অভিজিৎকে বললাম। সে হেসে উড়িয়ে দিল। বলল, তুমি বেশি চিন্তা করছো বলেই এমন স্বপ্ন দেখেছ। বেড়াতে গেলে সব ঠিক হয়ে যাবে গু। আমরা সকাল ৮টায় রওনা দিলাম। গাড়ি নিয়ে যাচ্ছিলাম। প্রথম দিকে সবাই খুব উৎসাহী ছিল। গান গাইছিল, গল্প করছিল। কিন্তু ধীরে ধীরে সবাই ক্লান্ত হয়ে পড়ল। দুপুরের দিকে এক জায়গায় থামলাম খাবার খেতে। তারপর আবার রওনা দিলাম। সন্ধ্যা নাগাদ আমরা একটা ছোট শহরে পৌঁছালাম। সেখানে রাত কাটানোর ঠিক করলাম। হোটেলে রুম নিলাম। খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার ঘুম আসছিল না। জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলো, পাহাড়গুলো যেন রূপালী হয়ে গেছে। কত সুন্দর দৃশ্য। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম। ঠিক আমার স্বপ্নের মতো। আমি চমকে উঠলাম। এটা কি সেই আলো? কি আছে ওখানে? আমার মনে কৌতূহল জাগল। আমি অভিজিৎকে ডাকলাম, কিন্তু সে গভীর ঘুমে। বাচ্চারাও ঘুমাচ্ছে। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু শেষে ঠিক করলাম নিজেই দেখে আসব। আমি চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে পড়লাম। রাত তখন প্রায় ১১টা। চারপাশে নিস্তব্ধতা। শুধু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। আমি সেই আলোর দিকে হাঁটতে শুরু করলাম। যত এগোচ্ছি আলোটা তত স্পষ্ট হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম আলোটা একটা পুরনো বাড়ি থেকে আসছে। বাড়িটা পাহাড়ের গায়ে একদম একা দাঁড়িয়ে আছে। চারপাশে ঘন জঙ্গল। বাড়িটার দিকে তাকিয়ে আমার গা শিউরে উঠল। এটা অবিকল আমার স্বপ্নের সেই কুটির। কিন্তু এটা সত্যিই আছে? নাকি আমি আবার স্বপ্ন দেখছি? আমি নিজেকে চিমটি কাটলাম। না, এটা স্বপ্ন নয়, বাস্তব। আমি ধীরে ধীরে বাড়িটার দিকে এগোলাম। বাড়িটার সামনে একটা ছোট বাগান। বাগানে নানা রকমের ফুল ফুটে আছে। অদ্ভুত ব্যাপার, রাতের বেলা এত স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে? তারপর বুঝলাম পূর্ণিমার চাঁদ আকাশে।
তার আলো সব কিছু দিনের মতো স্পষ্ট। বাড়ির দরজা খোলা। ভেতর থেকে আলো আসছে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতরে কেউ আছে কি না ডাকলাম। কোনো সাড়া পেলাম না। আমি সাহস করে ভেতরে পা দিলাম। ভেতরে একটা বড় ঘর। ঘরের মাঝখানে একটা টেবিল। টেবিলের উপর একটা পুরনো কেরোসিন ল্যাম্প জ্বলছে। তারই আলো দেখছিলাম এতক্ষণ। ঘরের চারপাশে তাকালাম। দেয়ালে নানা রকমের ছবি টাঙানো। সব ছবিই প্রাচীন মনে হল। হঠাৎ আমার নজর পড়ল টেবিলের উপর রাখা একটা বইয়ের দিকে। বইটা খোলা অবস্থায় রাখা। আমি কাছে গিয়ে দেখলাম সেটা একটা ডায়েরি। কার ডায়েরি? কে রেখে গেছে এখানে? কৌতূহলী হয়ে আমি পাতা উল্টাতে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল একটি মেয়ের গল্প। মেয়েটির নাম রূপসী। সে একজন শিক্ষিকা ছিল। এই অঞ্চলে একটা স্কুলে পড়াত। কিন্তু হঠাৎ একদিন সে অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে। পুলিশ খুঁজে পায়নি তাকে। ধীরে ধীরে লোকজন ভুলতে শুরু করে তাকে। কিন্তু ডায়েরিতে লেখা ছিল রূপসী এখনও বেঁচে আছে। সে পাহাড়ের গভীরে লুকিয়ে আছে। কারণ সে একটা রহস্য আবিষ্কার করেছে যা কাউকে বলা যায় না। কি সেই রহস্য? ডায়েরিতে তা লেখা ছিল না। শুধু লেখা ছিল যদি কেউ রহস্যটা জানতে চায় তাহলে তাকে আমার পথ অনুসরণ করতে হবে। পূর্ণিমার রাতে গভীর জঙ্গলে গিয়ে সেই পুরনো মন্দিরের সামনে দাঁড়াতে হবে। তখন আমি নিজে এসে তাকে সব বলবো। কোনো মন্দিরের কথা বলছে রূপসী? কোথায় আছে সেই মন্দির? আমি ভাবতে লাগলাম। হঠাৎ ডায়েরির শেষ পাতা চোখ পড়ল। সেখানে একটা মানচিত্র আঁকা। মানচিত্রে দেখানো হয়েছে এই বাড়ি থেকে কিভাবে সেই মন্দিরে যেতে হবে। আজই তো পূর্ণিমা। আমার মনে হল এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। আমি স্বপ্নে এই বাড়ি দেখেছি, এখন সত্যিই এখানে এসেছি, আর আজই পূর্ণিমা। মনে হয় আমাকেই যেতে হবে সেই মন্দিরে। কিন্তু একা যাওয়া কি ঠিক হবে? আমি দ্বিধায় পড়লাম। কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানতে লাগল। আমি ঠিক করলাম যাব। তবে আগে হোটেলে ফিরে অভিজিৎকে সব বলব। তারপর তার সাথে আসব। আমি বাড়ি থেকে বেরিয়ে হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ বৃষ্টি শুরু হল। আকাশে মেঘ কখন জমেছিল টেরই পাইনি। এখন মুষলধারে বৃষ্টি। আমি দ্রুত একটা গাছের নিচে আশ্রয় নিলাম। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। উল্টো আরও জোরে হচ্ছে। আমি আবার সেই বাড়িতে ফিরে গেলাম। ভিজে সপস্পে হয়ে গেছি। বাড়িতে ঢুকে দেখি ল্যাম্পটা এখনো জ্বলছে। আমি ডায়েরিটা আবার হাতে নিলাম। হয়তো কোনো ফোন নম্বর পাব যাতে কাউকে ডেকে সাহায্য চাইতে পারি। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনলাম, তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে গু। চমকে পেছনে ফিরে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স ৩০-এর কাছাকাছি হবে। দীর্ঘ কালো চুল, গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখ দুটো বড় যেন অনেক গভীরে চলে যায়। কোমরে একটা লাল শাড়ি জড়ানো। পরনে সাদা ব্লাউজ। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। কিন্তু এই আবিষ্কার তো সারা বিশ্বের মানুষের জানা উচিত। এটা তো মানবজাতির ইতিহাস বদলে দিতে পারে। রূপসী দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, তা পারে। কিন্তু তার আগে আমাকে নিশ্চিত হতে হবে এই জ্ঞান ভালো কাজেই ব্যবহার হবে। অতলান্তিকের শক্তি অসীম। ভুল হাতে পড়লে বিপদ হতে পারে গি। আমি বুঝতে পারছিলাম তার কথা। কিন্তু তবুও মনে হচ্ছিল এমন আবিষ্কার গোপন রাখা ঠিক না। তুমি আমাকে কেন এসব দেখালে? আমি জিজ্ঞেস করলাম। কারণ তুমি বিশেষ। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। আমি জানতাম তুমি আসবে গু। কিভাবে জানলে? এই আলো আমাকে দেখিয়েছিল। এই আলো ভবিষ্যৎ দেখাতে পারে। আমি দেখেছিলাম তুমি আসবে এবং তুমি আমাদের সাহায্য করবে গু। সাহায্য? কিসের সাহায্য? এই জ্ঞান সঠিক মানুষদের কাছে পৌঁছাতে। এখানে আমি একাই থাকি না। আরও কিছু মানুষ আছে যারা অতলান্তিকের বংশধর। তারা এই গুহার আরও গভীরে থাকে। তারা এই জ্ঞান রক্ষা করে। এখন সময় এসেছে পৃথিবীকে এই জ্ঞান দেওয়ার। কিন্তু সেটা করতে হবে ধীরে ধীরে, সাবধানে গু। আমি কি করতে পারি? তুমি এখানে ফিরে আসবে। তোমার পরিবারকে নিয়ে আসবে। তোমরা আমাদের বংশধরদের সাথে দেখা করবে। তারপর আমরা ঠিক করব কি করতে হবে গি। আমি অবাক হয়ে শুনছিলাম। এ তো অবিশ্বাস্য প্রস্তাব। আমার পরিবার।
কিন্তু তারা তো বিশ্বাসই করবে না। কিন্তু আমার পরিবার, তারা এসব বিশ্বাস করবে না করবে, রূপসী আশ্বাস দিল। আমি জানি তারা করবে। কারণ তুমি প্রমাণ নিয়ে যাবে কি প্রমাণ? রূপসী পুকুরের কাছে গেল। সে হাত ডুবিয়ে কিছু একটা তুলে আনল। একটা ছোট ক্রিস্টাল। ক্রিস্টালটা নীল আলো জ্বলজ্বল করছে। এটা অতলান্তিকের ক্রিস্টাল। এটা তোমার সাথে নাও। তোমার পরিবারকে দেখাও। এটা প্রমাণ করবে আজ রাতে যা দেখেছ সব সত্যি। আমি ক্রিস্টালটা হাতে নিলাম। হালকা কিন্তু শক্ত। ভেতর থেকে নীল আলো ঝিকমিক করছে। ক্রিস্টালটা হাতে নিতেই অদ্ভুত একটা অনুভূতি হল। মনে হল একটা শক্তি আমার শরীরে প্রবেশ করল। আমি অবাক হয়ে রূপসীর দিকে তাকালাম। এটা কি ঘটল? ক্রিস্টালের শক্তি তোমার শরীরে প্রবেশ করল। এখন তুমি অনেক শক্তিশালী। তুমি দীর্ঘায়ু পাবে। আর তোমার ছেলেমেয়েরাও। তোমরা হবে নতুন অতলান্তিসের বংশধর। আমি অবাক হয়ে গেলাম। এটা কি বলল রূপসী? আমার ছেলেমেয়েরা? সৌরভ আর রিয়া? তারাও এর অংশ? আমার ছেলেমেয়েরা? হ্যাঁ, তারাও বিশেষ। তারা অতলান্তিকের শক্তি বহন করে। তুমি জানো না, কিন্তু তোমার পূর্বপুরুষরাও অতলান্তিসের সাথে যুক্ত ছিল। তোমার রক্তে সেই জিন আছে। তাই তুমি এখানে আসতে পেরেছ। আমার মাথা ঘুরতে লাগল। এ কি শুনছি আমি? আমার পূর্বপুরুষ? অতলান্তিস? এসব কি সত্যি না কোনো পাগলামি? বিশ্বাস করা কঠিন, তাই না? রূপসী হাসল। কিন্তু তুমি তো এখানে এসেছ। তুমি নিজের চোখে দেখেছ। এবার ফিরে যাও। তোমার পরিবারকে নিয়ে আসো। তাদেরও দেখাও এই সত্য। আমি ক্রিস্টালটা পকেটে রাখলাম। রূপসীর সাথে আবার মন্দিরে ফিরে এলাম। বাইরে এসে দেখি বৃষ্টি থেমে গেছে। আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলো চারপাশ আলোকিত। যাও, তোমার পরিবারের কাছে ফিরে যাও, রূপসী বলল। কাল আবার এসো। তোমার স্বামী, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে এসো। আমি অপেক্ষা করব। আমি রূপসীর কাছ থেকে বিদায় নিয়ে হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। মাথার ভেতর অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি কি সত্যি এসব দেখলাম? নাকি কোনো স্বপ্ন? কিন্তু পকেটে তো ক্রিস্টাল আছে। সেটা তো প্রমাণ করে সব সত্যি। হোটেলে পৌঁছে দেখি অভিজিৎ ঘুম থেকে উঠে গেছে। সে উদ্বিগ্ন মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। কোথায় ছিলে তুমি? সে চিৎকার করে জিজ্ঞেস করল। আমি কত চিন্তা করছিলাম। বাচ্চারা ঘুম থেকে উঠে তোমাকে খুঁজছে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। সত্যি কথা বললে সে বিশ্বাস করবে। কিন্তু মিথ্যা বলার কোনো কারণ নেই। আমার কাছে তো প্রমাণ আছে। অভিজিৎ, আমি একটা অদ্ভুত জায়গায় গিয়েছিলাম, আমি ধীরে ধীরে বললাম। তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি অতলান্তিসের ধ্বংসাবশেষ দেখে এসেছি। অভিজিৎ অবাক হয়ে আমার দিকে তাকাল। কি বলছো তুমি? অতলান্তিস? সেটা তো একটা কাল্পনিক দ্বীপ। না, সেটা সত্যি। আমি প্রমাণ এনেছি। আমি পকেট থেকে ক্রিস্টালটা বের করলাম। ক্রিস্টালের নীল আলো এখনও ঝিকমিক করছে। অভিজিৎ এক দৃষ্টে তাকিয়ে রইল ক্রিস্টালের দিকে। এটা কি? অতলান্তিসের ক্রিস্টাল। এর ভেতরে অসীম শক্তি আছে। আমি একজন মহিলার সাথে দেখা করেছি, তার নাম রূপসী। সে এখানে থাকে অতলান্তিসের বংশধরদের সাথে। সে আমাদের সবাইকে দেখতে চায়। অভিজিৎ এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে আমার কপালে হাত দিয়ে দেখল জ্বর আছে কিনা। তুমি ঠিক আছো তো? মনে হয় কোথাও পড়ে গিয়েছিলে, মাথায় আঘাত পেয়েছ। আমি হতাশ হলাম। ঠিক যেমন ভেবেছিলাম, সে বিশ্বাস করছে না। কিন্তু ক্রিস্টাল তো সেও দেখতে পাচ্ছে। অভিজিৎ, এই ক্রিস্টাল দেখো, আমি জোর দিয়ে বললাম। এটা সাধারণ পাথর নয়। দেখো কেমন আলো বের হচ্ছে এর ভেতর থেকে। এটা কোথায় পাওয়া যায়? আমি তোমাকে সব দেখাবো। কাল আমরা সবাই সেই জায়গায় যাব। অভিজিৎ ক্রিস্টালটা হাতে নিয়ে দেখল। তারও অবাক হওয়ার পালা। ক্রিস্টালটা হাতে নিতেই তার শরীরেও সেই অদ্ভুত অনুভূতি হল। আমি তার মুখে দেখলাম সে অনুভব করেছে। এটা কি? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তোমাকে বললাম, এটা অতলান্তিসের ক্রিস্টাল। এর ভেতরে শক্তি আছে। এখন তুমি বিশ্বাস করছো? অভিজিৎ এখনও সন্দিহান, কিন্তু ক্রিস্টালের প্রভাব তাকেও বিচলিত করেছে। আমি জানি না কি বিশ্বাস করব।
কিন্তু এটা অদ্ভুত। তুমি কোথায় পেলে এটা? আমি তোমাকে বললাম, রূপসী নামের একজন মহিলা আমাকে দিয়েছে। সে এখানে থাকে, পাহাড়ের গভীরে। কাল আমরা সেখানে যাব, সবাই মিলে এ সময় ঘরের দরজা খুলে গেল। সৌরভ আর রিয়া বেরিয়ে এলো। তাদের চোখে ঘুম জড়ানো। মা, তুমি কোথায় ছিলে? রিয়া জিজ্ঞেস করল। আর তোমার হাতে ওটা কি? সৌরভ জিজ্ঞেস করল, ক্রিস্টালের দিকে আঙুল দেখিয়ে। আমি তাদের দিকে তাকালাম। কি বলবো ওদের? সত্যি নাকি মিথ্যা? কিন্তু রূপসী তো বলেছে ওরাও বিশেষ। ওদের রক্তেও অতলান্তিসের জিন আছে। এটা একটা বিশেষ পাথর, আমি বললাম। কাল আমরা একটা অদ্ভুত জায়গায় যাব। সেখানে তোমরা আরও অনেক বিশেষ জিনিস দেখতে পাবে গু। বাচ্চারা উৎসাহিত হয়ে উঠল। তারা ক্রিস্টাল দেখতে চাইল। আমি ওদের হাতে ক্রিস্টালটা দিলাম। ওদের শরীরেও একই প্রতিক্রিয়া হল। ওরা চমকে উঠল। মা, এটা কি? রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। তোমাদেরও অনুভূতি হল? আমি জিজ্ঞেস করলাম। দুজনেই মাথা নাড়ল। ওদের চোখে বিস্ময়। অভিজিৎ এখন আরও অবাক। এটা কি ঘটছে? এই ক্রিস্টাল কি? আমি তোমাদের সব বলবো, আমি বললাম। কিন্তু এখন আমরা ঘুমোই। কাল সকালে আমরা সেই জায়গায় যাব। তখন তোমরা নিজের চোখে দেখতে পাবে গি। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল, এসব কি সত্যি? নাকি কোনো স্বপ্ন? কিন্তু আমার পাশে ক্রিস্টাল ছিল। সেটা প্রমাণ করছিল সব সত্যি। সকাল হতেই আমরা তৈরি হয়ে নিলাম। অভিজিৎ এখনও পুরোপুরি বিশ্বাস করছে না, কিন্তু ক্রিস্টালের প্রভাব তাকেও নাড়িয়ে দিয়েছে। বাচ্চারা উত্তেজিত। তারা দ্রুত তৈরি হল। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমি তাদের সেই পুরনো বাড়ির দিকে নিয়ে গেলাম। রাস্তায় আমি তাদের বললাম, আমি কিভাবে অদ্ভুত আলো দেখে সেখানে গিয়েছিলাম, কিভাবে রূপসীর সাথে দেখা হয়েছিল, কিভাবে সে আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। এসব কি সত্যি? অভিজিৎ জিজ্ঞেস করল। তুমি নিজেই দেখতে পাবে, আমি বললাম। আমরা যখন সেই বাড়ির কাছে পৌঁছালাম, বাড়িটা ঠিক আগের মতোই ছিল। দরজা খোলা। আমরা ভেতরে ঢুকলাম। টেবিলের উপর সেই কেরোসিন ল্যাম্প এখনো জ্বলছে। ডায়েরিটাও সেখানেই আছে। এটাই সেই বাড়ি, আমি বললাম। অভিজিৎ চারপাশে তাকাল। এটা তো একটা পুরনো বাড়ি। এখানে কি আছে যে তুমি এত উত্তেজিত? বাড়ির পেছনে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে আমরা মন্দিরে যাব গো। সৌরভ ডায়েরিটা খুলল। মা, এটা কি? ওই ডায়েরিতেই রূপসীর কথা লেখা আছে। আমি ওইটা পড়েই জানতে পেরেছিলাম তার কথা গু। আমরা বাড়ির পেছনে গেলাম। সেই দরজা, সেই সুড়ঙ্গ সব ঠিক আগের মতোই ছিল। আমরা সুড়ঙ্গে ঢুকলাম। সুড়ঙ্গের দেয়ালে সেই চিত্রগুলো দেখে বাচ্চারা অবাক। এসব কবে আঁকা হয়েছিল? সৌরভ জিজ্ঞেস করল। হাজার হাজার বছর আগে, আমি বললাম। আমরা সুড়ঙ্গ পেরিয়ে সেই মন্দিরে পৌঁছালাম। দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি রূপসী দাঁড়িয়ে আছে। সে আমাদের দেখে হাসল। তোমরা এসেছ, আমি জানতাম তোমরা আসবে গু। অভিজিৎ অবাক হয়ে তাকিয়ে রইল রূপসীর দিকে। বাচ্চারাও। তারা বুঝতে পারছিল না কি ঘটছে। তুমিই রূপসী? অভিজিৎ জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি রূপসী। আমি জানি তোমরা অনেক প্রশ্ন করতে চাও। আমি সব উত্তর দেব। কিন্তু তার আগে আমি তোমাদের আরও কিছু দেখাতে চাই। রূপসী আমাদের সেই গুহায় নিয়ে গেল, যেখানে সেই নীল আলোর পুকুর। পুকুর দেখে সবাই অবাক। এটা কি? সৌরভ জিজ্ঞেস করল। এটা অতলান্তিকের আলো, রূপসী বলল। এই আলো অসীম শক্তির উৎস। রূপসী আমাদের আরও গভীরে নিয়ে গেল। সেখানে আরও কিছু লোক ছিল। তারাও রূপসীর মতো দীর্ঘকাল ধরে এখানে থাকছে। তারা অতলান্তিসের বংশধর। সেখানে আমরা আরও অনেক অদ্ভুত জিনিস দেখলাম। অতলান্তিসের প্রযুক্তি, তাদের জীবনযাপন, তাদের ইতিহাস, সব কিছু। রূপসী আমাদের বলল, তোমরা বিশেষ। তোমাদের রক্তে অতলান্তিসের জিন আছে। তোমরা এই শক্তি ব্যবহার করতে পারো। কিন্তু এটা একটা বড় দায়িত্ব। এই শক্তি ব্যবহার করতে হবে মানবজাতির কল্যাণে গু। আমরা সেখানে কয়েকদিন থাকলাম। অতলান্তিসের বংশধরদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। তারা আমাদের শেখালো কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে মনের শক্তি বাড়াতে হয়, কিভাবে দূরদর্শন করতে হয়। বাচ্চারা সবচেয়ে দ্রুত শিখল।
তাদের মধ্যে অতলান্তিসের জিন সবচেয়ে শক্তিশালী। তারা শিখল কিভাবে মনের শক্তিতে জিনিস নাড়াতে হয়, কিভাবে দূরের ভাবনা পড়তে হয়। অভিজিৎ ধীরে ধীরে শিখল। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন সে নিজের চোখে দেখল, তখন সে বিশ্বাস করল। আমিও শিখলাম। আমি শিখলাম কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করে রোগ নিরাময় করতে হয়, কিভাবে মনের শক্তিতে অন্যদের সাহায্য করতে হয়। কয়েকদিন পর রূপসী বলল, এবার তোমাদের ফিরে যেতে হবে। তোমাদের কাজ আছে গি। কি কাজ? আমি জিজ্ঞেস করলাম। তোমরা মানবজাতিকে প্রস্তুত করবে। ধীরে ধীরে তাদের বলবে অতলান্তিসের কথা। তাদের শেখাবে কিভাবে শক্তি ব্যবহার করতে হয়। সময় এসেছে পৃথিবীকে নতুন করে গড়ে তোলার। আমরা বুঝলাম আমাদের উপর একটা বড় দায়িত্ব এসেছে। আমরা প্রতিজ্ঞা করলাম আমরা সেই দায়িত্ব পালন করব। রূপসী আমাদের প্রত্যেককে একটা করে ক্রিস্টাল দিল। এই ক্রিস্টাল তোমাদের সাথে থাকবে। যখনই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে, এই ক্রিস্টালের মাধ্যমে করতে পারবে। আমরা ক্রিস্টাল নিয়ে দার্জিলিং ছেড়ে চলে এলাম। ফিরে এসে আমরা আমাদের জীবন নতুন করে শুরু করলাম। আমরা ধীরে ধীরে মানুষকে অতলান্তিসের কথা বলতে শুরু করলাম। কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু যারা বিশ্বাস করল, তাদের আমরা শিখাতে লাগলাম কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করতে হয়। ধীরে ধীরে একটা গোষ্ঠী তৈরি হল। তারা অতলান্তিসের বংশধরদের সাথে যোগাযোগ করতে শিখল। তারা শিখল কিভাবে পৃথিবীকে নতুন করে গড়ে তুলতে হয়। আজ 1 বছর পর আমরা অনেক দূরে গিয়েছি। আমাদের ছেলে সৌরভ আর মেয়ে রিয়া এখন অনেক শক্তিশালী হয়েছে। তারা অনেক লোককে শিখিয়েছে কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করতে হয়। অভিজিতে তুমি? মেয়েটি হাসল। আমি রূপসী। তুমি আমার ডায়েরি পড়েছ, তাই না? তুমি জানতে চাও আমি কোথায় ছিলাম এতদিন? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এই মেয়েটিই সেই রূপসী, যার কথা ডায়েরিতে লেখা ছিল। কিন্তু সে তো বহু বছর আগে অদৃশ্য হয়েছিল। এখনও দেখতে অত কম বয়সী কেন? তুমি কিভাবে? মানে তুমি কি সেই রূপসী যিনি এখানকার স্কুলে পড়াতেন? হ্যাঁ, আমি সেই রূপসী। আমি জানি তুমি আশ্চর্য হচ্ছ, কিন্তু এর উত্তর তুমি পাবে। আমার সাথে এসো। রূপসী আমাকে বাড়ির পেছনে নিয়ে গেল। সেখানে একটা দরজা। দরজা খুলে দেখি একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গ দিয়ে কোথায় যাওয়া যায়? ভয় পেও না, রূপসী বলল। এই সুড়ঙ্গ দিয়ে আমরা সেই মন্দিরে যাব যার কথা ডায়েরিতে লিখেছি। আমার সাথে এসো, আমি তোমাকে সব দেখাবো। আমি দ্বিধায় পড়লাম। এই অচেনা মেয়েটির সাথে যাওয়া কি ঠিক হবে? কিন্তু আমার মনে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। আমি জানতে চাইছিলাম কি সেই রহস্য। আমি রূপসীর সাথে সুড়ঙ্গে ঢুকলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। রূপসীর হাতে একটা মশাল ছিল। তার আলো আমরা পথ দেখতে পাচ্ছিলাম। সুড়ঙ্গের দেয়ালে অনেক চিত্র আঁকা। প্রাচীন মানুষদের জীবনযাপন, শিকার করা, উৎসব করা, নানা রকমের দৃশ্য। এই সুড়ঙ্গকে খনন করেছে? আমি জিজ্ঞেস করলাম। অনেক বছর আগে এই অঞ্চলে এক গোষ্ঠী বাস করত। তারা প্রকৃতি পূজারী ছিল। তারাই এই সুড়ঙ্গ খনন করেছিল। তাদের উপাসনালয় ছিল সেই মন্দির যেখানে আমরা যাচ্ছি। আমরা হাঁটতে লাগলাম। কতক্ষণ হাঁটলাম, সময়ের হিসাব হারিয়ে ফেললাম। শেষে সুড়ঙ্গের শেষে পৌঁছালাম। সেখানে একটা বড় দরজা। দরজার গায়ে অনেক চিত্র খোদাই করা। রূপসী দরজা খুলল। আমরা ভেতরে ঢুকলাম। একটা বিশাল হোল ঘর। হোলের মাঝখানে একটা মূর্তি। চারপাশে মশাল জ্বলছে। এটাই সেই মন্দির, রূপসী বলল। এখানে আমি একটা রহস্য আবিষ্কার করেছি। এর জন্যই আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। কি সেই রহস্য? এই মন্দিরের নিচে একটা গুহা আছে। সেই গুহায় আছে প্রাচীন অতলান্তিক সভ্যতার ধ্বংসাবশেষ। অতলান্তিক? সেই কিংবদন্তির হারিয়ে যাওয়া সভ্যতা? হ্যাঁ, সেটাই। মানুষ মনে করে অতলান্তিক একটা কাল্পনিক গল্প, কিন্তু আসলে তা নয়। অতলান্তিক সত্যিই ছিল। আর তাদের একটা অংশ এখানে ছিল, এই হিমালয়ের গভীরে। আমি অবাক হয়ে শুনছিলাম। এ কি অবিশ্বাস্য কথা! চলো আমি তোমাকে দেখাই, রূপসী বলল। সে মন্দিরের মেঝেতে একটা পাথর সরালো। নিচে সিঁড়ি। আমরা সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। নিচে গিয়ে দেখি একটা বিশাল গুহা। গুহার মাঝখানে একটা পুকুরের মতো। পুকুরের জল নীল আলো জ্বলজ্বল করছে।
এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা আটলান্টিকের আলো, রূপসী বলল। এই আলো তাদের শক্তির উৎস ছিল। এর মাধ্যমে তারা অসম্ভবকে সম্ভব করতে পারত। জলের নিচে আছে তাদের প্রযুক্তি, কোটি বছরের পুরনো প্রযুক্তি, যা আজকের মানুষের প্রযুক্তিকেও হার মানায়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ কি অবিশ্বাস্য! কিন্তু তুমি কিভাবে এই জায়গা খুঁজে পেলে? 10 বছর আগে আমি এখানে শিক্ষকতা করতে এসেছিলাম। একদিন পাহাড়ে বেড়াতে গিয়ে হারিয়ে গেলাম। সেই রাতে এক অদ্ভুত আলো দেখতে পেলাম, ঠিক যেমন তুমি দেখেছিলে। সেই আলো অনুসরণ করে এই বাড়িতে এসেছিলাম। তারপর এখানে মন্দির আবিষ্কার করি কি। কিন্তু তুমি লুকিয়ে আছো কেন? সবাইকে বললে তো ভালো হতো। এটা বিজ্ঞানের জন্য বড় আবিষ্কার। তাই তো ভেবেছিলাম আমিও, রূপসী বলল। তার মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু যখন এই আবিষ্কারের কথা আমার সহকর্মীদের বললাম, তখন তারা আমাকে পাগল ভাবল। একজন তো বলল আমাকে পাগলা গার্ডে পাঠাবে। তাই আমি লুকিয়ে পড়লাম। এখন আমি এখানেই থাকি। এই আলোর শক্তিতে আমার শরীর বয়সহীন হয়ে গেছে। আমি এখনো সেই একই বয়সের যখন এখানে এসেছিলাম। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হলো কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কিনা? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারবো না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসে। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হলো। মাকে সাহায্য করতে হলো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে।
সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হলো। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি? সাজিদ বলল। তোকে তো জানি, ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম, 3 বছর ধরে। ভালো, আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে। কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হলো, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক, এটাই চাই। কি? মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার।
সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছো? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছো তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হলো। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছো? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। কি তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল, মা, এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি কি। মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালায়। আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে। কি
রাকিব অবাক হলো। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হলো। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হলো মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারবো না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসে। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনো চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হলো। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না। মিথিলা খুশি হলো। ভাইজা, তুমি বিয়ে করছো? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হলো, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন।
তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না। এটা উপহার, তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি, আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি, তুমি প্রজেক্ট ম্যানেজার হবে, বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা, এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য, তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল, সব বলল। মা কাঁদতে লাগল, খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে, তুমি অনেক কষ্ট করেছো। কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব, মিথিলার পড়াশোনা ভালো হবে, তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে, রাকিবের বন্ধুরা এসেছে, এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে, রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো, সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হলো না, বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে কি? তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে, সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়, 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে, রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। গিয়ে হ্যাঁ, মনে আছে? তুমি এখনো সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল, সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য, তুমি আমার জন্য সব ত্যাগ করেছো। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে,
এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস, রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি, সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু, আমাদের আরো অনেক পথ যেতে হবে, তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে, সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল, 2 বিঘা জমি, সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল, আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হলো। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হলো, দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি, তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছো? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম, আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি। তানিয়া বলল, জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো।
টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে কি। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি কি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখবো, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছো, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনো। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছো। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হলো। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হলো। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনল। নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরো বড় স্কুল, আরো ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হলো আলোর পাঠশালা। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে।
1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হলো। রাকিবের স্বপ্ন আরও বড় হলো। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ, আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গো। মিথিলা বলল, ভাইজা তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন, ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হলো। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হলো। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছো? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার 10টা আলোর পাঠশালাগু আছে, 10টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনো সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো।
পুরো দেশ দেখ। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছো, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছো। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনো সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছো, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হলো অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরো ভালো হবে কি। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।